আসন্ন যে কলকাতা বইমেলা আসছে, এই বইমেলা উপলক্ষে আমার এই ভিডিও। এখানে আমি আপনাদেরকে কয়েকটা গাইডলাইন দেব বা কয়েকটা পয়েন্ট বলে দেব, যেগুলো মাথায় রেখে ঘুরলে আপনাদের বইমেলা ঘোরাটা অনেক বেটার হবে বলে আমার মনে হচ্ছে। এখানে একটা কথা বলি, এই পয়েন্টগুলো সবগুলো সবার জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে। অর্থাৎ আপনি এই পয়েন্টগুলোর মধ্যে থেকে সেই পয়েন্টগুলো নিজের জন্য অ্যাপ্লিকেবল করে নেবেন, যেগুলো আপনার কারেক্ট বলে মনে হচ্ছে। যেগুলো মনে হচ্ছে আপনার দরকার নেই, সেগুলোকে আপনি বাদ দেবেন। আর যারা কলকাতা বইমেলা অ্যাটেন্ড করতে পারবেন না, তারা এই ভিডিওটা অনায়াসে স্কিপ করতে পারেন, তাদের এই ভিডিওর কোনো দরকার নেই। আর যদি কেউ মনে করেন যে তাদের এই টিপসের কোনো কিছুর দরকার নেই, তারাও অনায়াসে এই ভিডিওটাকে স্কিপ করুন, আপনি পরের ভিডিওতে আসুন। থ্যাংক ইউ। হাই, আমি রক্তিম। প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে উইকেন্ডে বইমেলা ঘোরা অ্যাভয়েড করুন। এটা আমি নিজেও মেনটেন করতে পারবো না। যাদের পক্ষে পসিবল তারা অবশ্যই এটা করুন। দেখবেন উইকেন্ডে রাশ অনেক বেশি থাকে। আপনি অনেক ফাঁকায় ভালোভাবে ঘুরতে চান, তাহলে উইকডেজে যান। উইকেন্ড বা ছুটির দিন অ্যাভয়েড করুন অবশ্যই, যদি আপনার পক্ষে পসিবল হয়। দ্বিতীয় হচ্ছে, বইমেলার মোটামুটি গতবার অবধি 9টা গেট ছিল। গেট 1, গেট 9। গেট 1 হচ্ছে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের দিকে, গেট 9 হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশনের দিকে। আপনি যে কোনো একটা গেট থেকে ঢুকে পুরো বইমেলাটাকে কভার করতে থাকুন। কারণ বইমেলা হচ্ছে এরকম একটা হরাইজন্টাল লাইন, তার দুদিকে এরকম ভার্টিক্যাল লাইন বেরিয়ে, ব্রাঞ্চেস বেরিয়ে, সেখানে বিভিন্ন রকম স্টলগুলো থাকে। মাঝে একটা ওপেন স্পেস থাকে, যে জায়গাটায় হচ্ছে আপনার এসবিআইয়ের এটিএম বা ওদের ওই ফায়ার ব্রিগেডের স্টল টল, পুলিশের স্টল টলগুলো থাকে, এবং আবার শেষের দিকে গিয়ে একটা খাবারের স্টল। এই হচ্ছে মোটামুটি বইমেলা স্ট্রাকচার। তো 1 বা 9 যে কোনো একটা দিক থেকে শুরু করুন, তাহলে ঘুরতে সুবিধা হবে, আপনার ঘোরাটা অর্গানাইজড হবে। পার্সোনালি আমি গেট 1 থেকে ঘোরা পছন্দ করি, লিটল ম্যাগা স্টাইলের স্টলের ওই সমস্ত দিক থেকে। কিন্তু আপনি 9 থেকেও শুরু করতে পারেন, সে ক্ষেত্রে কোনো অসুবিধা আছে বলে অন্তত আমার মনে হচ্ছে না। একদিনে গোটা বইমেলা ঘোরা খুব ডিফিকাল্ট বলেই আমার মনে হয়। কারণ যে পরিমাণ স্টল রয়েছে, যদি আপনাকে খুঁটিয়ে ভালো করে ঘুরতে হয়, একের বেশি দিন আপনাকে বইমেলা ভিজিট করতে হবে। সেটা যত বেশি দিন পারবেন তত ভালো। কিন্তু আপনি তো এরকম 14 দিন বইমেলা আছে, 14 দিনই বইমেলায় চলে গেলেন, এটা তো পসিবল হবে না। তাই আমি বলবো মিনিমাম 2 দিন রাখুন। একের বেশি নাম্বার যেটা আছে মিনিমাম, সেটা হচ্ছে 2 দিন মিনিমাম বইমেলা আপনি ঘুরুন। হ্যাঁ, 3-4 দিন ঘুরতে পারলে আরো ভালো, পসিবল। কিন্তু দেখে নেবেন যে আপনার পক্ষে আদৌ সেটা পসিবল কিনা। 2 দিন ঘুরলে কিন্তু আপনার বইমেলাটা অনেক বেটার হবে। এর পরের পয়েন্টটা হচ্ছে, বইমেলায় সেই সমস্ত স্টল বা সেই সমস্ত পাবলিশারকে ফোকাস করুন যাদের কলেজ স্ট্রিটে হোয়ার অ্যাবাউট খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট হয়। কোনো বড় পাবলিশার, নাম করছি না, যাদের স্টলের বাইরে বিরাট বিরাট লাইন পড়ে, জেনে রাখবেন তাদের কলেজ স্ট্রিটে হোয়ার অ্যাবাউট খুব ক্লিয়ার স্টল, এবং তারা পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন মেগা ডিসকাউন্ট অফার, বিভিন্ন ছোট ছোট কলেজ স্ট্রিটের ছোট ছোট বইমেলায় তারা পার্টিসিপেট করে। সেই সময় অনেক বেশি ডিসকাউন্ট কিন্তু তারা দেবে। কিন্তু ছোট ছোট পাবলিশার সেটা খুব একটা দেওয়ার সম্ভাবনা কম। তাদের কলেজ স্ট্রিটের দোকান কোথায় সেটাও বোঝা যায় না। কখনো কখনো হয়তো কারো কারো দেখা যায় কোনো একটা দোকানে বই পাওয়া যায়, সেটা পুটিরামের ওই রাস্তার কোনো একটা দোকানে, বা এদিক ওদিক শ্যামাচরণদের স্ট্রিট ফিট কোন দিকে কোথায় কি আছে জানি না। তো এদেরকে ফোকাস করুন, এদেরও কিন্তু ভালো বই থাকে। বড় পাবলিশার অ্যাভয়েড করুন, কারণ তাদের বই আরামসে পরে কলেজ স্ট্রিট থেকে আপনি পেয়ে যাবেন। এক্ষেত্রেও বলি, এটা আপনার জন্য যদি অ্যাপ্লিকেবল হয়, অর্থাৎ আপনি যদি এমন একটা লোকেশন থেকে কলকাতা বইমেলা অ্যাটেন্ড করছেন যে আপনার পক্ষে কলেজ স্ট্রিট রেগুলার বেসিসে আসা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি বড় পাবলিশারও ট্রাই আউট করতে পারেন। তাদের জন্য যারা কলেজ স্ট্রিট রেগুলার বেসিসে যেতে পারে, তারা বড় পাবলিশার অ্যাভয়েড করাই বুদ্ধিমানের কাজ। এরপরে দুটো কথা বলবো, এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে আনকোরিলেটেড জনরার বই কিনুন। অনেক সময় কম বয়সীদের মধ্যে প্রবণতা দেখা যাচ্ছে অলৌকিক, ভৌতিক বা থ্রিলার বা গোয়েন্দারি সব বই কিনে ফেলছে। এরকম করলে যেটা হবে, এই ধরনের জিনিসগুলো হচ্ছে একই ধরনের বই। এবার যদি আপনার খারাপ হয়, একসঙ্গে ধরুন 10টা বই কিনেছি, তার মধ্যে 9টাই খারাপ, তাহলে আপনার কিন্তু রিস্ক খুব বেড়ে যাচ্ছে। আনকোরিলেটেড কিনলে যদি আপনার থ্রিলারটা খারাপও হয়, আপনার সামাজিক বইটা ভালো হতে পারে, সামাজিকটা খারাপও হয়, আপনার নন ফিকশন ভালো হতে পারে, নন ফিকশন খারাপ হলো প্রবন্ধের বই ভালো হতে পারে, প্রবন্ধ খারাপ হলো মহাভারত রিলেটেড বই ভালো হতে পারে। অর্থাৎ আপনি কিন্তু রিস্ক হেজ করছেন আনকোরিলেটেড জনরা মিলিয়ে মিশিয়ে দিয়ে। কখনো একই জনরার সবগুলো বই কিনবেন না, এটা একদম ইম্পর্টেন্ট। আর ঠিক এই জায়গা থেকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে রিস্ক প্ল্যানিং। অনেক সময় আমরা যখন বইমেলায় যাই, বইমেলায় অনেক সময় অনেক বই অন স্পট ডিসিশনে কিনি। এটা সবাই করে, করবেও, এটাই স্বাভাবিক। তখন একটা বই দেখে ভালো লাগলো, আমি নিয়ে নিলাম। কিন্তু
এরকম ক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনি যদি 3000 টাকার বই কেনেন, তার 10% রিস্ক প্ল্যানিং, অর্থাৎ 300 টাকার বই আপনার খারাপ হতে পারে। 300 টাকার বেশি বই যদি আপনার জন্য খারাপ হয়, অর্থাৎ 3000 টাকার বই কিনে 1000 টাকার বই আপনি খারাপ বই কিনে ফেলেছেন, আপনার ভালো লাগছে না পড়তে, তাহলে বুঝবেন আপনার প্রিপারেশনে ঘাটতি ছিল। মোর ইউ টেক প্রিপারেশন লেস ইউ মেক মিস্টেক। আপনাকে কিন্তু অনেক বেশি প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নেওয়ার পদ্ধতিগুলো হচ্ছে সেই সমস্ত লেখকদের বই কেনার চেষ্টা করুন যাদের লেখা আগে পড়েছেন, বা এই সমস্ত কিছু, মানে আপনাকে বেটার ভাবে আপনাকে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। তবে হ্যাঁ, প্রিপারেশন হওয়া তো আবার এটা নয় যে পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে হবে, আপনি একটু চোখ কান খোলা রাখবেন তাহলেই হবে। রিস্ক প্ল্যানিং 2000 টাকার বই কিনলে 200 টাকার বই আপনার খারাপ হতে পারে, এটা মানসিকভাবে ধরে নেবেন। মানসিক প্রস্তুতি নিয়ে যদি আপনি বই কিনতে যান, সেক্ষেত্রে আপনার কিন্তু শক লাগার চান্স কম। এইখানে আরো একটা কথা বলে দিই যে টেস্ট এনহ্যান্স করার চেষ্টা করুন, একই জনরায় স্টিক করে থাকবেন না। যদি আপনার কোনো একটা পার্টিকুলার জনরা ভালো লাগে, অন্য জনরা ট্রাই আউট করুন। বইমেলা হচ্ছে সেই সময় বা সেই সুযোগ আপনাকে দিচ্ছে যে আপনি অন্য একটা জনরা ট্রাই আউট করুন, দেখবেন ভালো লাগবে। আপনি যদি 3টে জনরা ট্রাই আউট করেন, তার মধ্যে কোনো একটা বা 2টো জনরা অবশ্যই আপনার ভালো লাগবে। কারণ আমি কিন্তু অনেক আগে থ্রিলার খুব বেশি পড়তাম না, সুতরাং আপনার ভালো লাগবে। আর একটা কথা হচ্ছে প্রমোশনাল কোনো স্টান্সে খুব বেশি পা দেবেন না। অনেক ফেসবুকে প্রমোশন আসবে এবং ডিউরিং বুক ফেয়ার অনেক প্রমোশন আসবে, এবং একটা খুব কমন প্রমোশনাল স্ট্র্যাটেজি হচ্ছে অনেক স্টল বাইরে লেখার আগে আজ বিকেল 4টে থেকে আজ দুপুর 2টো থেকে আমাদের স্টলে উপস্থিত থাকবেন প্রখ্যাত সাহিত্যিক XYZ। হতে পারে তিনি প্রখ্যাত, এই জন্য হঠাৎ করে সেই স্টলে গিয়ে ভিড় করলেন, হুড়মুড়িয়ে তার বই কিনলেন। কিনতে আপনি তার বই অবশ্যই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি ভেবে দেখুন যে সত্যি তার বই আপনার দরকার সেই সময় আছে কিনা। শুধুমাত্র তিনি উপস্থিত আছে বলে, তার একটা সাইন্ড কপি দরকার আছে বলে আপনি চলে গেলেন, কোনো দরকার নেই। অথর সাইন কপি ভালো লাগে, খারাপ নয় জিনিসটা, কিন্তু অথর সাইন কপির জন্য আপনি এমন একটা জিনিস কিনে বসলেন যেটা সেই সময় আপনার দরকার নেই, সেটা আমি একদম চাইছি না। আমি চাই আপনার দরকার থাকলে অথর সাইন্ড হোক বা সাইন না হোক, আপনি বইটা কিনুন, কিন্তু অথর প্রেজেন্ট আছে বলে আপনি হাজির হন। অনেক পাবলিশার কিন্তু এটা করবে, তারা বিকেল 4টে থেকে 6টা একে হাজির করাবে, 6টা থেকে 8টা তাকে হাজির করাবে। এবং একজন লেখক গত বছর আমায় বলেছিলেন তিনি 4টে থেকে 5টা এই স্টলে ছিলেন, 6টা থেকে 8টা ওই স্টলে ছিলেন, আবার তারপর ফিরে এসে সেই স্টলে ছিলেন। অনেক কিছু তারা বলবে, কারণ এটা তাদের কাজ, তারা প্রমোশন করবে। আপনাকে এই বিষয়ে নির্লিপ্ত হতে হবে, আপনাকে দেখতে হবে যে আপনার কি চাই। খুব বেশি মাথা ঘামানোর এগুলো নিয়ে খুব বেশি দরকার নেই। প্রমোশনাল স্টান্সে পা দেবেন না, কিন্তু হ্যাঁ অবশ্যই খোঁজ রাখুন। নতুন বই কেনার সময়, এই সময়ে অনেক নতুন বই বেরিয়েছে, হয়তো বইমেলা চলাকালীনও একটা দুটো নতুন বই বেরোবে, সেই বইগুলোর ব্যাপারে ভালো করে খোঁজখবর নিয়ে বইগুলো কিনুন। এবার প্রশ্ন হচ্ছে আপনি খোঁজখবর কিভাবে নেবেন, এই বিষয়টাকে আইডেন্টিফাই করা, আপনার ইন্টেলিজেন্স কীরকম কী আছে এটা বোঝা বা বুঝিয়ে বলা আমার পক্ষে একটু ডিফিকাল্ট। তবে এই ব্যাপারে আমি আপনাদেরকে সবসময় বলবো যে খোঁজখবর নিতে গেলে সেই অথর আগে কীরকম কি ভালো লিখেছে এই ব্যাপারটা আপনাকে জানতে হবে। এরকম না যে খুব সুপারস্টার অথর হতে হবে, এরকম না যে খুব ফ্ল্যাশি অথর হতে হবে, যে খুব ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকে, ফেসবুকে নানা রকমের কথা লেখে যে আজকে আমার বাড়ির উপর দিয়ে পাখি উড়ে গেল, কালকে বাড়ির উপর দিয়ে এরোপ্লেন উড়ে গেল, আমি ভাবলাম আমি রাশিয়ায় চলে যাব। এত কিছুর দরকার নেই। দেখুন যে তার লেখাটা, ওই পেজের মধ্যে কালো অক্ষরের লেখাগুলোতে তার দম আছে না নেই। অনেক অথরই এখন ফেসবুকে লেখে, এবং ফেসবুক ইজ অ্যাবসলিউট গুড প্ল্যাটফর্ম। ইটস লাইক IPL ফর ইন্ডিয়ান ক্রিকেট, যেখান থেকে আমরা জাসপ্রীত বুমরা বা হার্দিক পান্ডিয়াকে খুঁজে পাচ্ছি। দেখুন সেই সমস্ত লেখকরা ফেসবুকে কেমন লিখছে, বা সেই লেখাগুলো আপনাদের ভালো লাগছে কিনা। ভালো লাগলে সে স্টার লেখক হোক না হোক, ইট হার্ডলি ম্যাটার্স টু ইউ, আপনি বইটা কিনে নিন। কিন্তু নতুন বই লেখা কেনার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাকে এখানে বলে দিচ্ছি, পোর্টফোলিও তৈরি করুন। নিজের পোর্টফোলিও তৈরি করুন। পোর্টফোলিও কথার মানে হচ্ছে কোন জনরায় কী কী বই কিনবেন বা কটা বই কিনবেন, এটা নিজের মাথার মধ্যে একটা আইডিয়া থাকা দরকার। ঠিক আছে, আপনি 2টো থ্রিলার কিনবো, 3টে সামাজিক কিনবো, 2টো মহাভারত কিনবো, 3টে কমিক্স কিনবো, এই পোর্টফোলিওটা তৈরি করুন। এবং এই পোর্টফোলিওতে আমি প্রথমে যেটা বলেছিলাম যে আনকোরিলেটেড জিনিস দিয়ে পোর্টফোলিও ডিজাইন করবেন, যাতে কোরিলেশন 0 থেকে -1-এর দিকে থাকে, তাহলে রিস্ক কিন্তু আপনার কমতে বাধ্য। এটা হচ্ছে একদম গ্রাউন্ড রুল, এটা মাথায় রাখবেন। আর শেষে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আমার ভিডিও দেখছেন, ভালো কথা, থ্যাংক ইউ। আমার বইয়ের মানে আমার এই চ্যানেলের ভিউ বাড়ছে, খুব ভালো কথা। সাবস্ক্রাইব করছেন, আরও ভালো কথা, ধন্যবাদ আপনাকে। ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, সেখানে দেখছেন, আরও ভালো কথা। কিন্তু জানবেন এইগুলো হচ্ছে আপনার লাস্ট প্রায়োরিটি। আপনার টপ প্রায়োরিটি হবে আপনার কোর গ্রুপ, যারা বই পড়ে গত মানে 2 বা 3 দশক ধরে আপনি জানেন, এবং যাদের অ্যাবিলিটির ওপর বা যাদের টেস্টের ওপর আপনার মানে ডাউট কম রয়েছে। আমার ক্ষেত্রে যেমন ধরুন আমার মা, যদি ইফ ইট ইজ বুক রিলেটেড টু ইন্ডিয়ান মাইথোলজি, আমি মায়ের সাজেশন অনেক বেশি নিই, কারণ মায়ের রামায়ণ, মহাভারত এবং অনেকগুলো পুরাণ পড়া আছে, এবং একবার নয় মাল্টিপল টাইম পড়া আছে, কারণ মায়ের ঠাকুরদার এগুলো জানা ছিল, মা সেখান থেকে পড়ে এসছে। সো
আমার মায়ের কাছ থেকে আমি সাজেশন নিই। আমি কিন্তু ওই সব পৌরাণিক বইটাই হলে অর্থাৎ সৌরভ মুখোপাধ্যায়ের বই কেনার হলে প্রথম প্রবাহ বা দৈবাদিষ্ট আমি ফেসবুক গ্রুপে রিভিউ দেখি না, আমি প্রথমে আগে আমার মাকে জিজ্ঞেস করি। বা তিলোত্তমা মজুমদারের অর্জুন ও চার কন্যা, সঞ্জীব চট্টোপাধ্যায়ের শ্রীকৃষ্ণের জীবনের শেষ কটা দিন, আমার মা হচ্ছে বেস্ট সাজেশন দেবে আমাকে আদার দ্যান ফেসবুক গ্রুপ। তাই নিজের কোর গ্রুপে নিজের সেই বন্ধু যাকে আপনি 2 বা 3 দশক ধরে চেনেন, যদি আপনার বয়স সেরকম হয়ে থাকে, যার বয়স 15 তার জন্য এটা অ্যাপ্লিকেবল নিশ্চয়ই না, যাকে আপনি 1 দশক ধরে জানেন, সেক্ষেত্রে তার সঙ্গে ডিসকাস করুন, সেখান থেকে বোঝার চেষ্টা করুন আপনি কি কিনবেন, তাহলে কিন্তু আপনি অনেক বেটার ডিসিশন নিতে পারবেন। মাথায় রাখবেন, এই যারা বিভিন্ন জায়গায় ডিজিটাল প্ল্যাটফর্মে রিভিউ করে তাদের দুটো কারণে তারা রিভিউ করে। একটা হচ্ছে তারা নিজের রিচ বাড়াতে চায়, সেটা আমি হতে পারি, যে কেউ হতে পারে, তার লাইক, তার কমেন্ট, তার শেয়ার, তার সাবস্ক্রিপশন বাড়ানোর একটা টার্গেট থাকে, এবং সে কিন্তু সস্তা ডেটা আছে বলে এগুলো করে। কিন্তু সেই সমস্ত লোকেদেরকে যদি খুঁজে বের করতে পারেন যারা এইগুলোর থেকে আনইম্প্যাক্টেড, কিন্তু জেনুইন রিডার, এগুলো থাক বা না থাক তারা বই পড়াটা কন্টিনিউ করবে, তারা কিন্তু অনেক বেটার সাজেশন আপনাকে দিতে পারবে। তাই এইগুলো ডিজিটাল প্ল্যাটফর্মের রিভিউ আপনার জন্য লাস্ট চয়েস। আমার জন্য এরকম প্রথম এবং প্রধান হচ্ছে আমার মায়ের কথা, তারপরে আমার কিছু বন্ধু বান্ধবের কথা যারা ডিজিটালি কোনো কিছু করে না বই রিভিউ নিয়ে, তারপরে ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন গ্রুপের রিভিউ দেখা। তো চলুন, আমার এই কথাগুলোর মধ্যে কোন পয়েন্টগুলো আপনার জন্য অ্যাপ্লিকেবল বলে মনে হয় আপনারা যদি আমায় কমেন্ট করেন, তাহলে আমি মোটিভেটেড ফিল করব। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।